নমস্কার, নিউজ নামের প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। ত্রিপুরার উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করতে নয়াদিল্লিতে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিকশিত ত্রিপুরা বিকশিত ভারতের লক্ষ্যে বন্দে ভারত রেল সংযোগ, অবকাঠামো ও প্রযুক্তিগত বিভিন্ন বিষয়গুলি নিয়ে কেন্দ্রীয় রেল মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরার উন্নয়নের গতি আরও বাড়াতে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবারের এই সাক্ষাৎ শুধু আনুষ্ঠানিক নয়, বরং রাজ্যের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকা নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তৈরি করেছে আলোচনার ক্ষেত্র। বর্তমানে অবকাঠামো, শিক্ষা, রেল যোগাযোগ এবং জনসেবামূলক প্রকল্পে বড় রূপান্তরের পথে রয়েছে ত্রিপুরা। মুখ্যমন্ত্রীর বৈঠকে সেই চলমান রূপান্তরমূলক উদ্যোগগুলোর অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলোর জন্য কামনা করেন কেন্দ্রীয় সহায়তা। বৈঠকে একাধিক প্রকল্প প্রস্তাব প্রধানমন্ত্রীর নজরে আনেন মুখ্যমন্ত্রী। এনজিএসএ প্রকল্পের ব্রু রিয়াং সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা, যা সামাজিক অন্তর্ভুক্তির পথে বড় পদক্ষেপ। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরে আনেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পিডিএস ব্যবসায় গমের বরাদ্দ বৃদ্ধি বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে জানানো হয়, যাতে জোরদার হয় সীমান্তবর্তী ও জনজাতি এলাকায় খাদ্য নিরাপত্তা। ত্রিপুরার রেলপথ দ্বিগুণীকরণ এবং আগরতলা গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস চালুর প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পেশ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, যা উন্নত করবে উত্তর পূর্ব ভারতের সংযোগ। বহিরাগত সাহায্যপ্রাপ্ত প্রকল্প অর্থাৎ ইএপি সীমা বৃদ্ধির দাবি জানানো হয়েছে, যাতে সম্ভব হয় উন্নয়ন প্রকল্পে অধিক বিনিয়োগ। উপজাতি শিক্ষার প্রসারে বড় পদক্ষেপ হিসেবে ইএমআরএস স্কুলের সংখ্যা আরও 15টি বৃদ্ধি করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগর বোর্ড ও গবেষণা কেন্দ্র স্থাপনের বিষয়টিও বৈঠকে গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, যা রাজ্যের ঐতিহ্যবাহী আগর শিল্পকে প্রতিযোগিতামূলক করে তুলতে পারে আন্তর্জাতিক বাজারে। প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন বৈঠকে ঐতিহ্যবাহী শৈব তীর্থ ঊনকোটির স্থায়ী উন্নয়নের প্রতি গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, যা উন্মোচন করবে পর্যটন শিল্পের নতুন দিগন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার এই বৈঠক ত্রিপুরার জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে একাধিক ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার এই উদ্যোগ শুধুমাত্র প্রকল্প অনুমোদনের অনুরোধ নয়, বরং বিকশিত ত্রিপুরা গঠনের রূপরেখা বলে মনে করছেন বিশ্লেষক মহল। বিশেষত ব্রু রিয়াং সম্প্রদায়ের অন্তর্ভুক্তি ও উপজাতি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা মুখ্যমন্ত্রীর সামাজিক ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে বন্দে ভারত ট্রেন, ডাবল রেল লাইন ও পর্যটন কেন্দ্র উন্নয়নের মতো প্রস্তাবগুলি প্রমাণ করেছে শুধুমাত্র সীমান্ত রাজ্য নয়, বরং উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে আত্মপ্রকাশ করতে চায় ত্রিপুরা। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর এই বৈঠক নিঃসন্দেহে সূচনা করবে ত্রিপুরার আগামী দিনের নীতি পরিকল্পনা ও কেন্দ্র রাজ্য সহযোগিতার নতুন অধ্যায়। প্রস্তাবিত উদ্যোগগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত হলে ত্রিপুরা শুধু প্রশাসনিক নয়, অর্থনৈতিক ও সামাজিক দিক থেকেও পৌঁছতে পারবে এক নতুন উচ্চতায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা শিক্ষায় শুরু হয়েছে এক নতুন অধ্যায়। নয়াদিল্লির এইমসের সঙ্গে হাত মিলিয়ে আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালকে আন্তর্জাতিক মানের মেডিকেল হাবে রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই অংশীদারিত্বের মাধ্যমে চিকিৎসা শিক্ষা, আধুনিক স্বাস্থ্য সেবা এবং সুপার স্পেশালিটি পরিষেবায় এক নতুন যুগে পা রাখল ত্রিপুরা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্প আরও সমৃদ্ধ ও আধুনিক করে তুলবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে। বুধবার নয়াদিল্লির রেল ভবনে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৈঠকে বিকশিত ত্রিপুরা বিকশিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের লক্ষ্যে একাধিক রেল ও অবকাঠামোগত প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিনের বৈঠকে রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে রেল মন্ত্রীর কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবও তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা গুয়াহাটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু, রাজ্যের রেলপথ ডাবল লাইনের প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করা এবং বিদ্যুৎ চালিত
চালিত ট্রেন পরিষেবা চালুর পরিকল্পনা বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দীর্ঘ দূরত্বের ট্রেনে আধুনিক ও উন্নত মানের কোচ সংযোজন, স্টেশন আধুনিকীকরণ এবং যাত্রী সুবিধা বৃদ্ধি নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে। রেল সংযোগের পাশাপাশি ত্রিপুরা ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণ, ফিল্ম সিটি উন্নয়ন, কল সেন্টার সম্প্রসারণ এবং সাইবার সিকিউরিটি হাবের আধুনিকীকরণের সম্পর্কেও কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে ত্রিপুরার উন্নয়নমূলক কর্মকাণ্ডে কেন্দ্রের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের রেল যোগ আরও মজবুত করতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ত্রিপুরার ভবিষ্যৎ উন্নয়নের পথে কেন্দ্র ও রাজ্যের সম্মিলিত উদ্যোগের প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই বৈঠককে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দিল্লির অর্থনৈতিক করিডোরে যখন ত্রিপুরা দাবি নিয়ে সোচ্চার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ঠিক তখনই ষোড়শ অর্থ কমিশনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত যেন রাজ্যের হাতে এক নতুন দাস। কর্মচারী বকেয়া থেকে কেন্দ্রীয় বরাদ্দ সবকিছুর ভারসাম্য খুঁজে পেতে এখন ত্রিপুরার অর্থনৈতিক কৌশলের মূল অস্ত্র এই অতিরিক্ত সময়। ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নতি করতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল রাজ্য সরকার। নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমস এবং ত্রিপুরা সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের মধ্যে স্বাক্ষরিত হয়েছে একটি সমঝোতা স্মারক বা মৌ। শনিবার স্বাক্ষরিত হওয়া এই চুক্তির মাধ্যমে আগরতলা সরকারি মেডিকেল কলেজ অর্থাৎ এজিএমসি ও জিবিপি হাসপাতালকে আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ মেডিকেল হাব এ রূপান্তরিত করার উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরার মানুষকে দেশের রাজধানী দিল্লির এইমসের মতো বিশ্বমানের চিকিৎসা সুবিধা ও সুপার স্পেশালিটি পরিষেবা প্রদান করাই হলো এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য। এটা অত্যন্ত গর্বের বিষয় যে ত্রিপুরায় মেডিকেল কলেজের পাশাপাশি রাজ্য ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোর উন্নয়নের জন্য এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যাতে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ চিকিৎসা শিক্ষা এবং সুপার স্পেশালিটি স্বাস্থ্য পরিষেবার উৎকর্ষ কেন্দ্রে রূপান্তরিত করা যায় রাজ্যের হাসপাতালগুলোকে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য সরকার আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি পন্থ হাসপাতালকে নতুন দিল্লির এইমসের উৎকর্ষতার আদলে অত্যাধুনিক রোগীর যত্নের সুযোগ সুবিধা সমৃদ্ধ একটি মেডিকেল হাবে রূপান্তরিত করার পরিকল্পনা করেছে বলেও এই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। I can also tell that why not you can add that one also. What our words you can say. Because we want this to give tangible results. উল্লেখ করা যেতে পারে, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নের সহায়তা করার জন্য এইমস কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এর প্রেক্ষিতে গত 7 জুন অধিকর্তা অধ্যাপক ডক্টর এম শ্রীনিবাসের নেতৃত্বে ত্রিপুরা সফর করে এইমসের একটি চিকিৎসক দল। এই সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এজিএমসি ও জিবিপি হাসপাতালের অবকাঠামো, চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং সুপার স্পেশালিটি পরিষেবার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এইমসের প্রতিনিধি দল। এজিএমসি, জিবিপি, ত্রিপুরা মেডিকেল কলেজ এবং আইজিএম হাসপাতালেও পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করেছিল এই প্রতিনিধি দল। বুধবার স্বাক্ষরিত হওয়া চুক্তি অনুযায়ী এখন থেকে ত্রিপুরার চিকিৎসক, নার্স এবং ল্যাব টেকনিশিয়ানদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করবে এইমস। এই উদ্যোগের ফলে আরো আধুনিক পদ্ধতি ও প্রযুক্তিতে দক্ষ হবেন রাজ্যের স্বাস্থ্য সেবা প্রদানকারীরা। বর্তমানে এজিএমসিতে এমবিবিএস এবং বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর অর্থাৎ পিজি কোর্স পরিচালিত হচ্ছে সফলভাবে। এবার সুপার স্পেশালিটি কোর্স চালুর প্রস্তুতি নিচ্ছে মেডিকেল কলেজ, যা উত্তর পূর্ব ভারতের চিকিৎসা শিক্ষার মানকে এগিয়ে নিয়ে যাবে আরো এক ধাপ। এইমসের সঙ্গে অংশীদারিত্ব শুধুমাত্র চিকিৎসা শিক্ষা নয়, বরং ত্রিপুরার সার্বিক স্বাস্থ্য অবকাঠামো ও পরিষেবা ব্যবস্থার মানোন্নয়নের দিকেও এক ঐতিহাসিক পদক্ষেপ। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্যের স্বাস্থ্য খাতে এই অগ্রগতি ভারতের অন্যতম স্বাস্থ্য উৎকর্ষ কেন্দ্রে পরিণত করতে পারে ত্রিপুরাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
দিল্লির অর্থনৈতিক করিডোরে যখন ত্রিপুরার দাবি নিয়ে সোচ্চার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ঠিক তখনই ষোড়শ অর্থ কমিশনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত যেন রাজ্যের হাতে এক নতুন তাস। কর্মচারী বকেয়া থেকে কেন্দ্রীয় বরাদ্দ সবকিছুর ভারসাম্য খুঁজে পেতে এখন ত্রিপুরার অর্থনৈতিক কৌশলের মূল অস্ত্র এই অতিরিক্ত সময়। নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগুড়িয়াকে চেয়ারম্যান করে ষোড়শ অর্থ কমিশন গঠন করেছিল কেন্দ্রীয় সরকার। কমিশনের মূল কাজ হলো 2026 সালের 1 এপ্রিল থেকে শুরু হওয়া 5 বছরের জন্য কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর বন্টনের সুপারিশ করা। কমিশন প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ছিল 31 অক্টোবর 2025। তবে এর মেয়াদ আরও 1 মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। আর ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যগুলোর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই সিদ্ধান্তটি। অর্থ কমিশন একটি সাংবিধানিক সংস্থা যা প্রদান করে কেন্দ্র ও রাজ্যের আর্থিক সম্পর্ক, রাজস্ব বন্টন এবং আর্থিক ভারসাম্য রক্ষা সংক্রান্ত পরামর্শ। এর সুপারিশের ভিত্তিতে কেন্দ্র থেকে তাদের অর্থনৈতিক অংশীদারিত্ব নির্ধারণ করে রাজ্যগুলো। ফলে কমিশনের সিদ্ধান্ত প্রত্যেক রাজ্যের রাজস্ব পরিকল্পনা ও বাজেট প্রণয়নে প্রভাব ফেলে সরাসরি। বর্তমানে একটি গুরুত্বপূর্ণ আর্থিক সীমাবদ্ধতার মুখোমুখি রাজ্য সরকার। রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ও মহার্ঘ রিলিফের বকেয়া পৌঁছেছে 22%। বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, যেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অতিরিক্ত বরাদ্দ ও অর্থ সাহায্যের দাবি জানিয়েছেন তিনি। 31 অক্টোবরের মধ্যে বকেয়া নিষ্পত্তি না হলে অর্থ কমিশন পরবর্তী আর্থিক বরাদ্দে ওই অর্থকে কমিটেড লায়াবিলিটি হিসেবে বিবেচনা করবে না বলে স্পষ্টভাবে বলা হয়েছিল কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে। অর্থাৎ তা বাদ পড়তে পারত রাজ্যের আর্থিক দায়বদ্ধতার হিসেবেই। এবার অর্থ কমিশনের মেয়াদ বৃদ্ধির ফলে অতিরিক্ত সময় এসেছে রাজ্য সরকারের হাতে, যেখানে নিজেদের রাজস্ব পরিস্থিতি ব্যাখ্যা করা, বকেয়া পরিশোধের রোডম্যাপ দেখানো এবং কেন্দ্রের কাছে ন্যায্য দাবি প্রতিষ্ঠা করতে পারবে সরকার। এছাড়া এখন প্রতিটি রাজ্যের রাজস্ব ঘাটতি, কর আদায়ের হার এবং উন্নয়ন প্রকল্পের অর্থায়ন কাঠামো আরও গভীরভাবে বিশ্লেষণ করতে পারবেন অর্থ কমিশনও। ফলে স্বাস্থ্য, অবকাঠামো ও মানব সম্পদ উন্নয়নের জন্য কেন্দ্রীয় ভাগের তুলনামূলকভাবে বেশি বরাদ্দ পাওয়ার সুযোগ পেতে পারে ত্রিপুরা। এই সম্প্রসারণ শুধুমাত্র প্রশাসনিক নয়, গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবেও। সম্প্রতি কর্মচারীদের বকেয়া মেটানো ও রাজস্ব সংস্কারের উপর জোর দিচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্য সরকার। কেন্দ্রের সঙ্গে অর্থনৈতিক আলোচনায় এই সময়সীমা বৃদ্ধির সুযোগ তৈরি করেছে কৌশলগতভাবেও। বিশেষজ্ঞদের মতে ত্রিপুরার অর্থনীতি এখনো মূলত কেন্দ্রীয় অনুদানের উপর নির্ভরশীল। তাই ষোড়শ অর্থ কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে যদি ত্রিপুরা বেশি ভাগ পায়, তাহলে তার ব্যাপক ইতিবাচক প্রভাব পড়তে পারে রাজ্যের বেতন, পেনশন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে। ষোড়শ অর্থ কমিশনের মেয়াদ বৃদ্ধি আপাত দৃষ্টিতে একটি প্রশাসনিক পদক্ষেপ হলেও এর অর্থনৈতিক ও রাজনৈতিক তাৎপর্য গভীর। ত্রিপুরা সরকারের জন্য এটি এক প্রকার বাফার টাইম, যাতে তারা আরো শক্তভাবে উপস্থাপন করতে পারে নিজেদের আর্থিক অবস্থা বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষক মহল। কতটা দক্ষতার সঙ্গে এই সময়কে কাজে লাগাতে পারে রাজ্য, তা নিয়েও চলছে জোর জল্পনা। শুধু তাই নয়, এর মধ্য দিয়ে কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে কতটা লাভ আদায় করতে সক্ষম হয় রাজ্য, তা নিয়েও চলছে জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বুধবার আগরতলা ইন্দ্রনগরস্থিত উইমেন্স ITI কলেজের কনফারেন্স হলে আয়োজিত হয় প্রশিক্ষণার্থীদের রাজ্যস্তরীয় সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, দপ্তরের সচিব কিরণ গিত্তে, IAS দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সুভাষ দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এই বছরের উত্তীর্ণদের মধ্যে 14 জন রাজ্যস্তরীয় সর্বোচ্চ নম্বর প্রাপকদের সংবর্ধনা দেওয়া হয়। 4 অক্টোবর 2025 নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এদের মধ্যে নর্থ ইস্টার্ন জোনে সর্বোচ্চ নম্বর লাভ করে 2 জন প্রশিক্ষণার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে সংবর্ধনা লাভ করেন। আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ITI রয়েছে। তো সর্বপ্রথম আমরা দেখেছি যে আমাদের ভারতবর্ষে 2022 সালে প্রথম আমাদের ITI যে ছাত্রদের নিয়ে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে আমাদের মোদিজির নেতৃত্বে একটা সম্বর্ধনা প্রোগ্রাম করা হয়েছিল। যারা টপার হয়েছেন, যারা অল ইন্ডিয়া ট্রেড যে টেস্ট হয় সেই টেস্টে, তো সেই থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও এবার আমরা
রাজ্য লেভেলের যারা টপার হয়েছে তাদেরকে আমরা সম্বর্ধনা অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। তার জন্য আপনারা জানেন যে 1275 জন ট্রেনিং নিয়েছে, যারা ট্রেনার রয়েছে তারা ট্রেনিং নিয়েছে 1-2 বছরে। তো তার থেকে 14 জনকে আমরা আজকে সম্বর্ধনা দেব, কেননা ওরাই আমাদের আগামী দিনের প্রজন্মের, তারাই ট্রেনিং করাবে, তারাই অনেক আমাদের বাচ্চাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই ধরনের উৎসাহ দেওয়া, এই ধরনের তাদেরকে সম্বর্ধনা দেওয়া সেটা আমাদের দরকার, কেননা আগামী দিনে আমাদের ত্রিপুরা রাজ্যকে আত্মনির্ভর করতে হলে আমাদের প্রত্যেকেরই এই ধরনের উদ্যোগ নেওয়া দরকার। আমি আশাবাদী আমাদের ত্রিপুরা রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এটা একটা বড় উদ্যোগ, এবং আমরা জানি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমাদের বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে, তার মধ্যে দক্ষতা উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন স্কিম রয়েছে। একটাই লক্ষ্য আমাদের ত্রিপুরাকে আত্মনির্ভর করা। তার জন্য আজকে আমরা যারা আমাদের টপার যারা রয়েছে তাদেরকে আমরা সম্বর্ধনা দেব। ধন্যবাদ। বিশালগড়ের তেবাড়িয়া এলাকায় বুধবার ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। হঠাৎ ছিঁড়ে পড়া হুক লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো অঞ্জলি সরকার নামে এক গৃহবধূর। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এদিন সকালে বাড়ির পাশে বিদ্যুতের অবৈধ হুক লাইন থেকে হঠাৎ একটি তার ছিঁড়ে পড়ে রাস্তায়। তখন বাড়ির বাইরের কাজ করছিলেন অঞ্জলি সরকার। আসার সময় তারটিকে সরিয়ে দিতে গেলে আচমকায় সেই তার জড়িয়ে যায় অঞ্জলি সরকারের গায়ে। মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় সংশ্লিষ্ট হুক লাইন ব্যবহারকারী গোপাল সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বিশালগড় থানায়। গোপাল সরকার আছে একজন, বাংলাদেশ আইছে অনেক বছর কেন হয়েছে, অনেক হয়েছে আইসে বাংলাদেশে একটা জায়গা লইছে, এই জায়গাটা শ্মশান আসতো। তো এটা পরিষ্কার টরিষ্কার করে তাই একটা ঘর করছে, ছোট্ট একটা ঘর করছে, ঘরের মধ্যে থাকতেছে, এমনি চলাফেরা করতেছে বাস। তাই কিছুদিন ধরে আজকে মাসখানেক ধরে, আমার মাসখান না অনেকদিন আগের থেকে ধরে তাই কারেন্ট তারটা লাগা, বুক লাইন লাগা বাড়ির উপর দিয়া, আমার মামার বাড়ি হয়, আমার মামি হয়, বাড়ির উপর বুক লাইন লাগা যাচ্ছে না। মামির নাম হইলো অঞ্জলি সরকার। তো তাই নাকি দেওয়া করছে, না করার পরও গোপাল সরকার হলো প্রত্যেক দিন না করার পরও তাই বাড়ির মধ্যে হুক লাইন লাগাইতেছে না করার পরও একটা কেটে হলো কারেন্টের জিনিস, কারেন্টে কোনো সময় কেউ হাত ধরা যদি লাগিয়ে থাকবে মানুষের। তো তাই নাকি দেওয়া হচ্ছে আজকে হুক লাইন লাগাইছে। ছেলেটা কী দেওয়া করছে, বাড়ির ক্ষেতের মধ্যে কাজ করতে হতো, ছেলেটা স্বামী গেল কাজ, বাড়ির কাজও, ছেলেটা কাজ করতে আছে ক্ষেতের মধ্যে। তাই নাকি আছে কারেন্টের তারটা পইরা গেছে, তো পইরা জানা বলে তাই নাকি সরাইতে কারেন্টের তারটা। এই আমার মামি আজকে লাগে। তোমার মামি তোমার বাইরে বাসাতে গিয়ে অবস্থা হয়েছে নাকি? না, আমার মামি না, আমার ভাই আসলো ক্ষেতের মধ্যে কাজ করতে আসতো, মামি বাড়িতে একলা আসলো। তো ক্ষেতের মামি বাড়িতে একলা আসতো, কারেন্টের তারটা পইরা গেছে আর কি, হুকলেন তারটা পইরা গেছে গা। পইরা জানার মামি গেছে তারটা সরাইতো, সরাটা যাওয়া লাগিয়ে গেছে। বয়স কত তোমার মামি? বয়স 40-এর, আমি ঠিক জানি না, 40-এর মতন হয়তো। জায়গাটা কোন জায়গায় ধরে? জায়গাটা নোয়াপাড়ি ধরে, কিন্তু মারা গেছে। তেবাড়িয়া জেবি স্কুল সংলগ্ন না? তেবাড়িয়া জেবি স্কুল। মামি তো মারা গেছে। আজকে আমার মামি মারা গেছে। পুলিশ আইছে? পুলিশ এখনো জানি না, আমরা আছি হসপিটালে আছি, বিশালগড় হসপিটালে আছি। কটার সময় মারা গেছে? কটার সময়? আধা ঘন্টা তো হইবই, আধা ঘন্টা। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।